মামিমা ইন্তেশারকে দোষী ভাবছেন বুঝতে পেরে তড়িঘড়ি করে ওনাকে থামিয়ে দিলাম। এটা কেবলমাত্র একটা দুর্ঘটনা ছিল মামিমা, কারোরই দোষ নেই এখানে। ইসি আপু আমার মুখের কথা কেড়ে নিয়ে বললেন, তুমি অযথাই ইমতিয়াজকে দোষ দিচ্ছ মা। ও কি জানতো নাকি এই মেয়ে হুট করে ওদের খেলার মাঝে প্রকট হয়ে যাবে? তাছাড়াও বলার ছিল, ও ছিল ওর পেছন দিকে, দেখবে কিভাবে। দেখার কথা তো ছিল অনিকের, ও কিছু বলতে পারলো না। দোষারোপ যদি করতেই হয়, যারা অ্যাকচুয়াল দোষী তাদের কথা বলো। আমার দিকে তাকিয়ে বেশ ঝাঁঝালো স্বরে বলল ইসি আপু। মামিমা এবার তার দিকে কড়া দৃষ্টিতে তাকালেন, বললেন, খেলাধুলা করবে সেটাও অন্ধের মতো? গলির মধ্যে খেলছে, ওর সেন্স থাকবে না? পথচারী আসতেই পারে, তাদের অসুবিধা করতে হবে কেন? তোমাকে আর তোমার ভাইয়ের হয়ে সাফাই গাইতে হবে না। তাকে বলা হয়েছিল খেললে যেন মাঠে গিয়ে খেলে, কথা শুনলে না কেন? সে নাটের গুরু যে, তাকেই তো দোষারোপ করতে হয়। হয়েছে, তুমিই ঠিক আমিই ভুল। আর তর্ক করতে যাচ্ছি না, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। তোমার এই নিরীহ গেস্টের খোঁজখবর নেওয়া হলে ঘরে চলো এখন। কথাবার্তা মেপে বলো ইসি, কার সামনে কি কথা বলছো সেটা খেয়াল করো। নিরীহ গেস্ট আবার কেমন শব্দ? ইম্পর্ট্যান্ট কথা হবে পরে। দেখছো না মেয়েটা মাত্র হসপিটাল থেকে ফিরলো, ওকে রুমে শুইয়ে কিছু খাইয়ে তবেই আমি ফ্রি হব। তুমি এখন যেতে পারো। মামিমার কথা শুনে ইসি আপু ভীষণ রেগে গেল। তার মুখ দেখেই আন্দাজ করতে পারলাম, কিন্তু রেগেছে সেটা প্রকাশ করলো না। কেবল আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে মামিমাকে বলল, জলদি এসো। তারপর সিঁড়ি বেয়ে উঠে যেতে যেতে আমায় উদ্দেশ্য করে খোঁচা মেরে বলল, ট্রাবল মেকার একটা। কথাটা বেশ জোরেই বলল সে। আমি এবং মামিমা দুজনেরই কানে এলো কথাটা। লজ্জায় মাথা নিচু করে ফেললাম আমি। আসলে একদিন বাদে তার প্রি ওয়েডিং ফটোশুট, এ নিয়েই হয়তো বা কথা বলতে চায় মামিমার সাথে। আরে তার মাঝেই আমার এই অসুস্থতা, কত শত কাজের চাপ মামিমার উপর, সব ফেলে তিনি কিনা আমায় নিয়ে পড়লেন। আমার জন্য বেচারির আনন্দ মাটি না হয়ে যায়। বিষণ্ণ চোখে ইসি আপুর প্রস্থান দেখলাম। ইসি আপু চলে যাওয়ার পর মামিমা আমায় নিয়ে ঘরে চলে এলেন। ফ্রেশ করিয়ে আপাকে আদেশ করলেন খাবার আর ওষুধ নিয়ে আসতে। আমি বারবার করে বললাম উনি যেন ইসি আপুর কাছে যায়, কিন্তু আমি ঠিক আছি এখন, আপা বাকিটা দেখে নিতে পারবে। কিন্তু উনি তো শুনলেন না। খাবার খাইয়ে ঔষধ খাইয়ে তবেই বেরোলেন। তারপর সারা বিকেল কাটলো আমার ঘুমে। উঠলাম সেই সন্ধ্যায়। সন্ধ্যায় একবার দুলাভাই আর অনেক সাহেব এসে খোঁজ নিয়ে গেলেন। এরপর এলেন মামিমা, আবারও নাস্তা খাইয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেলেন। রাতে একটু পড়তে চেয়েছিলাম, কিন্তু শরীর খারাপ লাগে আর পড়া হলো না। বিছানায় শুয়ে বসে ফোন চেপে সময় কাটলো আমার। আপা একবার মাফিনকে দিয়ে গিয়েছিল আমার কাছে। সে তার চকলেট বক্স থেকে ডজন খানিক চকলেট বসে থেকে খাইয়ে গিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে গুটুর গুটুর গল্প বানিয়ে আমার বুকে ঘুমিয়ে পড়লো। ও ঘুমলে আপা এসে ওকে নিয়ে গেল। বলেছিলাম আজ রাতটা আমার কাছেই থাক, কিন্তু শুনলো না। আমি অসুস্থ, ডিস্টার্ব করতে পারে, এই জন্য থাকা যাবে না। মন খারাপ লাগলো খুব, কিন্তু কিছু বললাম না। আপা যাওয়ার সময় বলে গেল শরীর বেশি খারাপ লাগলে যেন ওকে ডাকি। মনে মনে ঠিক করলাম কিছু হলে মোটেই ডাকবো না তাকে। ডক্টর বলেছিল ব্যথায় জ্বর টর আসতে পারে। ডক্টরের কথাকে সত্যি করে মাঝরাতে গা কাঁপিয়ে জ্বর এলো। কাউকে ডাকবার মতো খুঁজেও পেলাম না। আপাকে ডাকবো, মাফিনকে নিয়ে গেছে, সেই অভিমানে ডাকলামই না। ঠান্ডায় জড়সড়ো হয়ে শুয়ে ঠকঠক করে কাঁপছিলাম শুধু। গলা শুকিয়ে আসছিল বারবার। কেমন একটা ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছিলাম আমি। রাজ্যের একাকিত্ব ভর করছিল আমায়। গোঙাতে গোঙাতে বাবাকে ডাকছিলাম বারবার, কিন্তু কোথায় আমার বাবা? কেউ নেই পাশে, কেউ নেই। কতক্ষণ ওভাবে ছিলাম মনে নেই। তারপর হঠাৎ ঘোরের মাঝে মনে হলো ঘরের দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো। ধীর পায়ে এগিয়ে এলো বিছানার কাছে, আমার মাথার কাছে বসে মুখের উপর ঝুঁকে কয়েক মিনিট কি দেখলো, তারপর ছুটে গেল কোথাও একটা। খানিক বাদে গায়ে ভারী কিছু আবিষ্কার করলাম, সাথে ঠান্ডা কিছুটা কমতে লাগলো। কাঁথা, কেউ কাঁথা চাপিয়ে দিয়েছে আমার উপর। কাঁথাটা আঁকড়ে ধরলাম শক্ত করে। তীব্র মাথা ব্যথায় গোঙানি বেড়ে গেল আমার। আমাকে গোঙাতে দেখে সে পরম যত্নে আগলে গালে হাত রাখলো আমার। তার স্নেহের স্পর্শ ছুঁয়ে গেল আমার কপাল, চিবুক, শুষ্ক ঠোক, এমনকি গলাও। সে আমার জ্বর পরীক্ষা করলো এইভাবে। তারপর আবারও হারিয়ে গেল স্পর্শ। স্পর্শটাকে কল্পনা মনে হলো আমার কাছে। ওভাবেই পড়ে রইলাম কাঁথা আঁকড়ে। খানিক বাদে ফিরল সে। তার সাথে পানির শব্দ কানে আসতে লাগলো। চোখ খুলে দেখার চেষ্টা করলাম কি হচ্ছে, কিন্তু চোখ দুটো খোলা সম্ভব হলো না, এত ভারী হয়ে আছে চোখের পাতা। আবার স্নেহের স্পর্শটা,
গা পুড়িয়ে দেওয়ার জ্বরের তাপকে স্তিমিত করতে এক টুকরো নরম ভেজা কাপড় আমার কপালে চেপে ধরল সে। জলপট্টি দিয়ে দিচ্ছে কি কেউ? আমি জিজ্ঞেস করতে চাইলাম কে, কিন্তু পারলাম না, কথা বলতে ইচ্ছে করলো না। বেশ কিছুক্ষণ জলপট্টি দিয়ে দিল সে আমায়। এর মাঝে বারবার মুখের উপর ঝুঁকে বিড়বিড় করে কিছু একটা বলছিল, জিজ্ঞেস করছিল, বুঝতে পারিনি। একটানা জলপট্টি দেওয়ার কারণে জ্বরটা যখন কমে আসছিল, আমার তখন মাথা ব্যথা কমে তন্দ্রা ভাব এসেছিল। ঠিক ওই মুহূর্তে উপলব্ধি করলাম কারো তপ্ত শ্বাস আলতো করে ছুঁয়ে দিচ্ছে আমার ঠোঁট, চিবুক। এরপর কয়েক মুহূর্তের উন্মত্ত চুম্বন। তারপর কিছু বুঝে ওঠার আগে সব ঠান্ডা। প্রস্থানের পূর্বে কানের কাছে একটা ফিসফিসানো আওয়াজ এলো, হেট ইউ গ্লুমি বাদাম। আর বা গালে টুপ করে পড়লো দুফোঁটা অশ্রুজল। আমার তন্দ্রা ভাব কেটে গেল সাথে সাথেই। ভাঙা গলায় উচ্চারণ করলাম, ইন্তিশার তুমি? জবাব এলো না। কয়েক মুহূর্ত অপেক্ষার পর চোখ খুলে উঠে বসলাম। ইতিউতি তাকিয়ে দেখবার চেষ্টা করলাম আসলেই সে কিনা, কিন্তু কিছুই নজরে এলো না। এত অন্ধকার, চারপাশে ইলেকট্রিসিটি নেই নাকি? ডিম লাইট জ্বালিয়েও তো শুয়েছিলাম আমি। মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা লাগলো। কাঁথা গায়ে আছে আমার। অজান্তেই হাতটা ঠোঁটের উপর চলে গেল। চুমু খেয়েছিল না ও আমায়? কিন্তু দরজা তো ভেতর থেকে লক করা। ও কিভাবে ঢুকবে তাহলে? দুই হাতে মাথা চেপে অন্ধকারের মধ্যেই বসে রইলাম আমি। ইন্তিশার, 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 তুমি কি আসলেই, নাকি বাস্তব, নাকি কল্পনা এটা? অতীত। প্রথম দিন ইন্তিশারের নাম ঘটিত অপমানের পর ওকে ভীষণভাবে অ্যাভয়েড করতে চাইলাম, কিন্তু আমি চাইলে কি হবে? মানুষরূপী সেই ভূতটাকে চাইতো, কোনো না কোনো ছুতে প্রতিদিন প্রকট হয়ে যেত আমার সামনে। মাঝে মধ্যে আমার মনে হতো ও ইচ্ছে করে আমায় খোঁচানোর জন্য এইভাবে ভূতের মতো প্রকট হয়। আমার সব কিছুতেই ওর সমস্যা। আমার গায়ের রং ওর কাছে কুষ্ঠরোগীর মতো মনে হয়। উচ্চতায় আমি নাকি বাংলাদেশের সবচাইতে খাটো মেয়ে, অথচ ক্লাসের সবার চাইতে লম্বা মেয়ে ছিলাম আমি। 5 ফিট 5.5 ইঞ্চির মতো আমার উচ্চতা। চোখের পাওয়ার কম, চশমা পরি, এতেও ওর সমস্যা। 4 চোখের মানুষ দেখলে নাকি ওর দিন খারাপ যায়। এসব শুনলে কারো মাথা ঠান্ডা থাকার কথা? এগুলো কেমন অদ্ভুত সমস্যা, আমি একদম বুঝে উঠতে পারি না। ও আমাকে দেখলেই হেরে গলায় ডেকে উঠত। এই গ্লুমি ওয়েদার, আজ আষাঢ়ের প্লাবন ঝরাবা কিভাবে? নাক দিয়ে নাকি চোখ দিয়ে? দেখি আসো তো, তোমার নাক চোখ সিল করে দেই। বিরক্তির চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমি চোখ পাকিয়ে তাকাতাম ওর দিকে। মনে মনে শক্ত একটা গালি দিলেও গায়ের ঝাঁজ কমতো না। শরীর সুস্থ হলে ও কোচিংয়ে ভর্তি হলো। ভাবলাম এখন এর হাত থেকে ছাড়া পাওয়া যাবে অন্তত, কিন্তু না। আমার কপালে তো শনির প্রভাব। দেখা গেল ওর আর আমার কোচিং প্রায় এক জায়গাতেই, 5 মিনিটের পথ। তবে ক্লাস টাইম আলাদা। ওর ক্লাস মর্নিং শিফটে, আমার ছিল ইভিনিং শিফটে। 2 শিফটে হলে কি হবে? আমার সব খোঁজ খবর নিচ্ছে। আলাভোলা চেহারা আড়ালে আমি একটা মিচকে শয়তান, কি কি বদমাইশি করে বেড়াই, সব খবরও নেবে। এই বলে বলেই শাসাতো আমায়। আমি তো তখন নিউটেন, পড়ার বেশি চাপ নিতে হতো না। কখনো কোচিংয়ে যেতাম তো কখনো যেতাম না। আপা এ নিয়ে কখনো কিছু বলেনি আমায়, কিন্তু ইন্তেশার খোঁজ নেওয়ার বাহানায় যখন এই কথা শুনলো, তখন তার নতুন সমস্যা শুরু হলো। আমি কোচিংয়ে কেন যাই না এই নিয়ে তার চিন্তার শেষ নেই। সবার সামনে তো কথাই বলতো না আমার সাথে, কিন্তু একা পেলে হয়েছে, খুঁচিয়ে খুঁচিয়ে এক কথা বলবে সে। অপচয়কারী মেয়ে একটা, কোচিংয়ে ভর্তি হয়ে আবার ক্লাস করে না। আমার ভাইয়ের টাকা বেশি হয়েছে না? বাড়ি বসে থাকবা তুমি, আর মাসে মাসে কোচিংয়ে টাকা ঢালবে আমার ভাই। টাকার খোটা খুব গায়ে লাগতো আমার। বিরাট একটা ধমক দিয়ে বলতে ইচ্ছে করতো, এই বেয়াদব ছেলে, যা জানিস না তা নিয়ে কথা বলিস কোন সাহসে? হ্যাঁ, তোর ভাইয়ের টাকা নষ্ট করতে আমার বইই গেছে। লেখাপড়ার যাবতীয় খরচ আমার বাবার টাকায় চলে। বাবার সম্পত্তি যা চলে গিয়েছিল সব পুনরুদ্ধার করেছে আপা। সেই সম্পত্তি বিক্রি করে আমার নামে সঞ্চয় করেছে। ওখানে এত বেশি টাকা আছে যে 4 পুরুষ বসে খেতে পারবে সেই টাকা। তোদের বাসায় থাকি আর খাই বলে সব তোদের টাকাই করি, তা মনে করবি তুই? কিন্তু বলতে পারতাম না। কত আদরের ছেলে সে, তার হাতেও তো কিছু মিছু আছে ক্ষমতা। ভুলভাল কিছু করলে নালিশ করে যদি আমায় বাড়ি থেকে বের করে দেয়, তখন কি করব আমি? অসহায় আমির আপা ছাড়া তো আর কেউ নেই। এই চিন্তা করে চুপচাপ হজম করতাম ইন্তিশারের কথা। আমাকে চুপচাপ দেখে ওর বাড়াবাড়ি ভীষণ রকম বেড়ে গেল। ও করলো কি, একদিন দুপুরে খাওয়ার সময় বাড়ি ভর্তি লোকের সামনে আমার কোচিংয়ে না যাওয়ার কথাটা তুললো, যেটা ওর ভাষায় কোচিং ফাঁকি। খুব কনসার্ন দেখিয়ে বলল, মেজো ভাবি, তোমার বোন দেখি ঠিকঠাক কোচিং করে না, স্কুলেও তো শুধু পরীক্ষা দিয়ে আসে। তার সামনে পেছনে তুমি ছাড়া তো কোনো গার্ডিয়ান নেই। নিজের পায়ে দাঁড়াতে হবে ওকে। এভাবে লেখাপড়া ফাঁকি দিলে কি তা সম্ভব?
মামিমা অবশ্য ওর কথা ধরেছিল, কথার পৃষ্ঠে বলেছিল, তুই নিজে ঠিকমতো পড়াশোনা করিস তো বাবা? মানুষের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকটা আগে দেখ। আমি রেগুলার স্টুডেন্ট না হলেও উত্তরোত্তর ভালো রেজাল্টই দিয়ে গেছি মা, কখনো রেজাল্ট খারাপ হয়নি আমার। তুই যেমন নিজ উদ্যোগে পড়েছিস, নীরদও পড়ে, সারাদিন ঘরে দরজা আটকে পড়ে। সে ওসব কোচিং ফোচিং না করলেও ভালো রেজাল্ট করবে। শোনো মা, আমি কখনোই নিজ উদ্যোগে পড়িনি। যা পড়েছি তা ওই পরীক্ষা আগের রাতেই। সে তো ব্রেইন ভালো ছিল বলে কখনো আটকাইনি। সবার কি এমন জিনিয়াস ব্রেইন থাকে? সায়েন্সে অনেক পড়া, কোনো প্রকার ক্লাস ছাড়া, টিউশন ছাড়া, কোচিং ছাড়া একা একা সব কভার করা পসিবল? সারাদিন ঘরে দরজা আটকে পড়ার ভান ধরলেই তো হবে না। ঠিকঠাক পড়ছে কিনা এটা জানা প্রয়োজন। ইন্তি স্যার তো ঠিকই বলেছে। নীরদ এত অলসতা শুরু করেছে কেন তাই তো বুঝতে পারছি না। প্রতি মাসে কোচিংয়ের পেছনে কত টাকা খরচ হচ্ছে, ক্লাস না করলে এত টাকা খরচ করে লাভ কি? দুলাভাইও সম্মতি দেন ইন্তিশারের কথায়। এবার আর আপাকে পায় কে? ওদের দুই ভাইয়ের যুক্তি শুনে আপার তো আমাকেই দোষী মনে হলো। এক দফা বকাঝকা করে সে আলটিমেটাম দিয়ে দিল, একদিন ক্লাস কামাই করলে খবর আছে আমার। তবুও তার মন শান্তি পেল না। পরদিন নিজে কোচিংয়ে নিয়ে গিয়ে স্যারদের বলে এলো কোচিং কামাই করলে যেন সাথে সাথে আপাকে ইনফর্ম করা হয়। পড়ালেখার চাপ কখনোই আমার কাছে বিরক্তিকর ছিল না, কিন্তু ইন্তিশারের কারণে এতগুলো বকা খেলাম, নিজ পরিকল্পনা সব মাটি হয়ে গেল আমার। এ নিয়ে ওর উপর রাগ বেড়ে গেল। মনে মনে ওকে হাজার খানিক পচা গালি আর অভিশাপ দিতে শুরু করলাম। অ্যাডমিশনে কোনো পছন্দের ইউনিভার্সিটি পাবে না ও, এটাই আমার অভিশাপ। কোচিং যেহেতু ইভিনিং শিফটে ছিল, তাই ফিরতে ফিরতে রাত 8:30-9টা বেজে যেত। মামিমা গাড়ি দিতে চাইলেও আমি না করেছিলাম। পরে আপা একটা রিক্সা রিজার্ভ করে দিল, শুধু আমাকে, সেটা শুধু আমাকেই নিয়ে যাওয়া আসা করবে। মোটামুটি এক সপ্তাহ সেই নিয়ম মেনেই চললাম। এক সপ্তাহ পর হঠাৎ কোচিং ছুটির সময় ইন্তেশারের আগমন। প্রথম দিন এসেই সে রিক্সাওয়ালাকে বিদায় করলো। শুনে সেদিন আর রাগ সামলাতে পারিনি, একটা ধমক দিয়ে জিজ্ঞেস করলাম, রিক্সাওয়ালাকে কেন বিদায় করলেন? পারমিশন কে দিয়েছে আপনাকে? ইন্তি স্যারের কখনো পারমিশন লাগে না, আমার ইচ্ছে হয়েছে রিক্সাওয়ালাকে বিদায় করেছি। পকেটে 2 হাত ভরে খুব স্বাভাবিকভাবে বলল ও। আমি পারছিলাম না শুধু চেঁচাতে, দাঁতে দাঁত চেপে বললাম, সব আপনার ইচ্ছেতে হবে? রিক্সাওয়ালাকে বিদায় কেন করেছেন? এখন আমি আসা যাওয়া করব কি করে? সে চোখ সরু করে বলল, কেন অন্য গাড়ি ঘোড়া নেই? আমার সাথে একটা বাইক আছে। এটা চোখে পড়ে না? আমাকে চোখে পড়ে না? আমি নিতে এসেছি তোমাকে, তুমি আমার সাথে যাবা। আমি কখনোই যাব না আপনার সাথে। এবারে পাল্টা ধমকে উঠল ও। এই মেয়ে, গলা নামিয়ে কথা বলো, খবরদার জোর গলায় কথা বলবা না আমার সাথে। আর যাবে না মানে কি? আমি বলেছি যেহেতু অবশ্যই যাবা। অবাধ্যতা একদম পছন্দ না আমার। চলো। ব্যাগ টেনে ধরলো আমার। আমিও তেরামো করলাম বেশি করে, ব্যাগ টান দিয়ে ছাড়িয়ে নিয়ে হনহন করে হাঁটা ধরলাম। ও পিছু আসার আগে একটা সিএনজি করে বাসায় বসে পড়লাম ওতে। তারপর সোজা বাড়ি। বাড়িতে সচরাচর আমাকে ধমক দেওয়ার সুযোগ পেত না, শুধু খোঁচা মেরে কথা বলতো, কিন্তু বাইরে গেলেই বাঘ। আমিও থোড়াই পরোয়া করি ওই বাঘকে। একদিন অপমানিত হয়ে ওর শিক্ষা হলো না, পরদিন আবার এলো। আমি চোখ সরু করে তাকাতেই বলল, গতদিন ওরকম বেয়াদবি করলে আমি মাইন্ড করিনি। উঠতি বয়স, ছেলে মেয়েদের রক্ত গরম থাকবেই, আমারও ছিল। ওর কথা শুনে কেবল বিরক্তি প্রকাশ করে পুনরায় ওকে ইগনোর করে একা একাই বাড়ি ফিরে এলাম। ভাবলাম না, এরপর আর আসবে না হয়তো সে। কিন্তু এই বান্দার ভেতর যে অপমানবোধ জিনিসটাই একদম কম, সে কি আর আমি জানতাম? পরদিন তারপর দিন প্রতিদিন ইগনোরেন্স সহ্য করেও সে হাসতে লাগলো। প্রথম দেখায় ওকে যে দাম্ভিক মনে হয়েছিল, এইসব কাজ কারবার দেখে সেই দাম্ভিকতার চিত্রটা সরে গিয়ে তার জায়গায় ছ্যাঁচড়া ভেবে নিলাম আমি ওকে। এবং এই ছ্যাঁচড়া ছেলেটার ছায়াও অসহনীয় হয়ে উঠতে লাগলো আমার কাছে। আমি ভাবছিলাম ও চুপচাপ হজম করবে এইসব, কিন্তু না, ভেতরে ভেতরে ওর দরজার বাঁধনও যে টান টান হয়ে ছিঁড়ে যাবার দশা হচ্ছিল, এই খবরটা আর আমি পাইনি। ফজরের আজান পড়তেই ঘরের লাইট জ্বলে উঠলো। ইলেকট্রিসিটি চলে গিয়েছিল তাহলে। দেয়াল ঘড়িতে দেখলাম ভোর 4:15। উফ, মাথার যন্ত্রণা বেড়ে যাচ্ছে, আর কিছু ভাবতে পারছি না। চুলগুলো কোনো রকমে বেঁধে শুয়ে পড়লাম কাঁথা আঁকড়ে। ইন্তেশারের বদলে যাওয়ার পেছনে আমি কোনোভাবেই দায়ী নই, কোনোভাবেই না। তাই এসব অতীতের চিন্তা কিংবা অপরাধ বোধের কোনো মানেই হয় না। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি শিওরের কাছে আপা বসে। আমার জাগ্রত দেখে শুধালো,
কাল জ্বর এসেছিল, ডাকলে না কেন? আমি উঠে বসতে বসতে বললাম, ভেবেছিলাম ওষুধ তো খেয়েছি, ঘুমলে ঠিক হয়ে যাবে। তুমি ব্যস্ত ছিলে সারাদিন, অত রাতে আর ডিস্টার্ব করতে চাইনি। ভোরবেলা এসে দেখি জ্বরে বেহুশ হয়ে পড়ে আছিস। জলপট্টি দিয়ে দিয়েছিলে তুমি? হুম। কিন্তু আপা দরজা তো ভেতর থেকে লক ছিল, ঢুকলে কি করে? কই, লক ছিল না তো। কিন্তু আমি যে লক করে শুয়েছিলাম। অসুস্থতার কারণে হয়তোবা লক করতে ভুলে গিয়েছিলি, অভ্যেসবশত মনে হয়েছে লক করেছিস। আসলেই কি? তাছাড়া কিভাবে খোলা থাকবে? আপার কথা এবার দ্বিধান্বিত হয়ে পড়লাম আমি। ঠিক ঠিক দরজা লক করিনি কাল। তাহলে ইন্তিশার এলো, সেবা যত্ন করলো আমার, আবার চুমুও খেলো। এই সবই কি ভুল ধারণা? স্বপ্নের মতো অলিক কল্পনা হবে হয়তো। তবে কাঁথা তো আর এমনি এমনি আসেনি, নাকি শীত করছিল বলে আমিই নিয়েছি, বুঝতে পারছি না কিছুই। আমাকে দ্বিধান্বিত দেখে আপা জিজ্ঞেস করলো, কি ভাবছিস? হুম, না কিছু না। তুমি এখানে কাজ ফেলে বসে আছো কেন? মানুষ কি বলবে বলো? মানুষের কথা গায়ে মেখে লাভ আছে রে মা। মানুষ কি 3 বেলা খাবার দেয়, নাকি খারাপ সময়ে দু কথার সহানুভূতি দেখায়? নিজের প্রয়োজনের সামনে ওসব কিছুই না। মাউইমার গলা শুনে দরজার দিকে তাকালাম। খাবার প্লেট হাতে হাসি মুখে ভেতরে প্রবেশ করলেন উনি। ওনার কাজই কি আমাকে প্রত্যেকবেলা এমন যত্ন করে খাওয়ানো? মুচকি হেসে বললাম, আরে মাউইমা আসুন। ঘুম থেকে উঠলে কখন? মাত্রই। দেখি জ্বরটা আর আছে কি না। প্লেট রেখে আমার দিকে এগিয়ে এসে কপালে হাত দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে নিলেন। তারপর আপাকে উদ্দেশ্য করে বললেন, বৌমা, ওর ঔষধগুলো বের করে দিয়ে তুমি যাও। এসে খুঁজছে তোমাকে। নীরকে খাবার দাবার খাইয়ে ঔষধ খাইয়ে দেব আমি। আপা মাউইমার কথায় সম্মতি দিয়ে ওষুধগুলো বের করে দিয়ে চলে গেল। আপার চোখে মুখে এক অদ্ভুত শীতলতা। নিশ্চয় কিছু হয়েছে ওর। সেটা কি আমি ঘটিত? বেশ ভাবনায় পড়ে গেলাম। সময়টাও কাটছে না দ্রুত। কেন যে আপার কথা শুনে এই বাসায় থেকে গেলাম? ভুলই হয়েছে। আপার প্রস্থানের পর আমি ফ্রেশ হয়ে এসে খাবারটা খেয়ে নিলাম। এ ফাঁকে মাউইমার তার ছেলেবেলাকার গল্প শোনালেন আমায়। তিনিও আমার মতো চুপচাপ ধরনের ছিলেন। এ বাড়িতে বিয়ে করে আসেন অনেক কম বয়সে, স্কুলের গণ্ডিও পেরোননি তখন। আসলে ওনার আব্বা পছন্দ করতেন না মেয়েদের পড়াশোনা। ওনার মতে মেয়ে মানুষের জন্মই সংসার ধর্ম পালনের জন্য। মামিমারা 3 বোন, 3 বোনেরই বিয়ে হয় 15-16 বছর বয়সে। বিয়ের পরপর নাকি লেখাপড়াটা ওনার পক্ষে সম্ভব হলেও বাকি 2 বোনের ক্ষেত্রে হয়নি। মামিমার ক্ষেত্রে ক্রেডিট অবশ্য আঙ্কেলের। মামিমার সাথে তার মতের অনেক পার্থক্য থাকলেও লেখাপড়া কিংবা চাকরি বাকরি এইসবে কখনোই বাধা প্রদান করেননি তিনি। স্ত্রীর ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ পছন্দ নয় ওনার। এদিক দিয়ে মামিমা নিজেকে খুব লাকি মনে করেন। আজকে সফলতা অর্জনের পথে অনেক এমন সিচুয়েশন এসেছিল, শুধুমাত্র লোকের কথায় কান দিতে গিয়ে মামিমার মনে হয়েছে তার দ্বারা কিছুই সম্ভব না। সেই সময়গুলোতে আঙ্কেল তাকে সামলিয়েছেন, বুঝিয়েছেন মানুষ তো কত কথাই বলবে, সব কথায় কান দিয়ে জীবন থামিয়ে রাখা তো আর সম্ভব নয়, আর সেটা তো কখনোই বুদ্ধিমানের কাজ নয়। আমার খানিক পূর্বে কথাটাকে ভিত্তি করে যে মামিমা গল্পটা শোনালেন তা বুঝতে সমস্যা হলো না আমার। উনিও হয়তোবা বুঝতে পেরেছেন আমি ওনার গল্পের উদ্দেশ্য ধরতে পেরেছি। মুচকি হেসে বললেন, একটা কথা মাথায় রাখবে, নীরদকে কি ভাববে, কে কি বলবে এসব চিন্তা করে কখনো কোনো কাজে নিজেকে বাধা দেবে না। তোমার নিজের মন যেখানে সায় দেয় সেটাই করবে। মনের কথা শুনলে জীবনে কখনো ঠকবে না। বুঝতে পেরেছো? বুঝেছি মামিমা, কিন্তু আমি অনেক ভীত একটা মেয়ে। কোনো কাজ করবার আগে আশেপাশের মানুষের থেকে ফিডব্যাক কেমন আসতে পারে তা নিয়ে চিন্তা করি। সেই চিন্তার বেশিরভাগটা থাকে নেগেটিভিটি। এই চিন্তাটাই তো তোমায় সব ক্ষেত্রে দমিয়ে রাখে। যদি ভালো থাকতে চাও তাহলে চিন্তা করাটা বাদ দিতে হবে। মন বলছে এটা করা উচিত, করে ফেলবে, চিন্তায় যাবে না। অতিরিক্ত চিন্তা মানুষের কনফিডেন্স কমিয়ে দেয়। আর অতিরিক্ত চিন্তা করবে না, মনে থাকবে? থাকবে। ভেরি গুড। এখন কাপড় পাল্টে বাইরে এসো তো। সবাই কত মজা করছে, তুমি এমন ঘরবন্দি থাকবে? এখন তো একটু সুস্থ হয়েছো, বাইরে আসলে সবার মাঝে ভালো লাগবে। কিন্তু আমার এই ব্যান্ডেজ, নাকের দিকে ইশারা করলাম। এটাতে কি সমস্যা? কেউ কিচ্ছু বলবে না।
ব্যান্ডেজ ফ্যান্ডেজ একদম তোমার সৌন্দর্যকে ফিকে করতে পারেনি। আর মাফিনটাও একা একা ঘুরছে ওখানে, ওর বয়সী কেউ নেই আজ, ওকে কোলে নিয়েই না হয় বসে থাকবে। আবার তোমার ইন্তিশার ভাইয়াও ফটো শ্যুট করছে বোনের, খুব ভালো ফটোগ্রাফার আমার ছেলে, ওর থেকে কিছু ছবি তুলে নেবে চলো। যা একটু উঠতাম, মাওইমার মুখে ইন্তিশারের নাম শুনে আমার পা দুটো অটোমেটিক্যালি বরফে পরিণত হলো। কি উঠো, গতবার ঈদে মেজো বৌমা যে ওশন কালারের 3 পিসটা কিনে দিল ওইটা পরো, তোমাকে দারুণ মানায় রংটা। হাসবার চেষ্টা করে বললাম, হ্যাঁ উঠছি। জলদি এসো কিন্তু। তাড়া দিয়ে বেরিয়ে গেলেন মাওইমা। আমি থমথমে মুখে বসে ভাবতে লাগলাম, গতকাল আমার নাক ফাটিয়েছে, আজ সামনে গেলে কি রাগে চোটে আমার মাথা ফাটিয়ে ফেলবে নাকি? যাব না করেও মাওইমার কথার মান রাখতে সেজেগুজে বেরোলাম। ড্রয়িং রুমে পৌঁছতে পৌঁছতে মাফিনের সাথে দেখা হয়ে গেল। ও ছাড়া এই মুহূর্তে পরিচিত আর কেউ নেই আশেপাশে। মন খারাপ করে বসেছিল বাচ্চাটা। ইশারায় ডাকতেই তাম্মি তাম্মি করে ছুটে এলো। বয়স 6 পার হবে, কথাবার্তাও স্পষ্টই বলতে পারে, শুধু আমার সম্বোধনটাই পারে না। হাজার চেষ্টা করেও তাম্মি থেকে শব্দকে খালামণিতে রূপান্তর করতে পারেনি। এটা অবশ্য ওই ইচ্ছে করেই করে। বড় আপা মেজো আপার সাথে যখন ভিডিও কলে কথা বলে দেখি খালামণি খালামণি করে মুখের ফেনা তুলে দিচ্ছে। শুধুমাত্র আমার বেলায় খালামণি ডাকটা হারিয়ে যায় তার। সেজপা বলে এটা ওর আদরের ডাক। যতই আদরের ডাক হোক, একবার তো খালামণি শব্দটা উচ্চারণ করবি আমার বেলা। শুনে কান দুটো ঝুড়াবো আমি? না, সে তো বলবেই না। কাছে এলে ওকে জিজ্ঞেস করলাম, মা কই তোমার? উত্তর দিল না, ইশারায় বোঝালো চুপ, আমি কিছু ভাবি। এটা ওর স্বভাব। কোনো গুরুত্বপূর্ণ কথা বলবার সময় এভাবেই চুপ করে দাঁড়িয়ে থাকবে, মনে মনে কথা সাজিয়ে নেবে, তারপর বলবে। ততক্ষণ অবধি সামনের মানুষটাকে একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আমিও ওকে হাতের ইশারায় বুঝিয়ে দিলাম, জলদি ভাবো। ও কাজ ঝাঁকিয়ে সম্মতি দিল। বেশ কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকার পর আমার হাত টেনে ধরে বলল, আজ তোমাকে ভীষণ প্রিটি লাগছে তাম্মি। ও যে কমপ্লিমেন্ট দেবার জন্য এতক্ষণ ভাবছিল কল্পনাও করিনি আমি। বিস্ময়ে খানিক নির্বাক থেকে হেসে ফেললাম। হাঁটু মুড়ে বসে ওর চুলগুলো আলতো করে ছুঁয়ে বললাম, এটা তোমার গুরুত্বপূর্ণ কথা? হুম, তোমাকেও খুব হ্যান্ডসাম লাগছে বাবা। তোমাকে বেশি, একদম 7 সমুদ্র দূরের রাজকন্যার মতো। 7 সমুদ্র দূরের রাজকন্যাকে তুমি দেখেছো? চাচ্চু দেখিয়েছে তো ফোনে। তাই নাকি? আচ্ছা, আমাকেও দেখাও। হুম, দেখানো যাবে না, কাউকেই দেখানো যাবে না, টিপ সিক্রেট। ও বাবা, একেবারে টপ সিক্রেট। তাহলে তো আসলেই দেখা যাবে না। রাজকন্যাকে না দেখি চলো তোমার ফুপির ফটোশুট তো দেখে আসি। যাবো, আগে আমাকে তোমার মতো সাজিয়ে দাও। আমার মতো করে সাজবে? এই কালারের একটা পাঞ্জাবি আছে না, আমার মা কিনে দিয়েছিল, ওইটা পরিয়ে দাও তাম্মি। আর আমি ম্যাচিং ম্যাচিং। কোথায় যে আছে তোমার পাঞ্জাবি? এই অসময় চেঞ্জ করবে? চলো আমি দেখিয়ে দিচ্ছি। হাত টেনে ধরলো। অগত্যা আমাকে যেতে হলো ওর পিছু পিছু। কাপড় চোপড় পরিয়ে দেবার পর মাফিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে দেখতে খুব সিরিয়াস ভঙ্গিতে বলল, শোনো তাম্মি, তুমি কিন্তু সবার সামনে আমাকে মাফিন বলে ডাকবে না, আমার নাম ধরে রাখবে, উইশা বলে ডাকবে, মনে থাকবে? ইস, তোমার নাম যে কঠিন, আমি তো উচ্চারণই করতে পারি না। মাফিন সোজা? এই না 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 না, মাফিন বলা যাবে না। আমার একটা পেস্ট্রিজ আছে না, আসো আমি তোমাকে শিখিয়ে দেই। বলো ইউষা, একবার হরস, সেই তারপরে হস্যু, আর তারপরে তারপরে তালবস্য, উইশা। সিম্পল। ওহ, এত সিম্পল ছিল? আমি তো বুঝতেই পারিনি। হাসি চেপে বললাম। ও সম্মতি সূচক মাথা নেড়ে বলল, অনেক সহজ, এখন চলো। ভেনিউতে আমার হাত ধরে সব ঘুরিয়ে দেখাতে লাগলো ইউষা। ইশিয়াপুর ফটোশ্যুট চলছে একদিকে, বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের মিলন মেলা ওখানে। ইশিয়াপুর ফ্রেন্ডস, হাজব্যান্ডের ফ্যামিলির লোকজন, কাজিনস সবাই ওখানে। ওদের সবাইকে দেখে আমার গলা শুকিয়ে আসতে শুরু করলো। অকারণে নার্ভাস লাগছিল আমার। কত সুন্দর ড্রেস আপ, সাজগোজ তাদের, এলিগেন্ট লাগছে সবাইকে। এদের সবার মাঝে আমি বড্ড ফিকে।
মামিমা বলেছিলেন ইন্তিশার ফটোগ্রাফি করছে, কই সে তো নেই। অনিচ্ছায় চোরা চোখে আশেপাশে তাকিয়ে খুঁজবার চেষ্টা করলাম তাকে। কয়েক হাত দূরে একটা চেয়ারে বসে ফোন চাপছে আর বোতল থেকে অল্প অল্প করে পানি খাচ্ছে। ওকে দেখার পর আমার এখানে থাকার ইচ্ছেটা আরো মরে গেল। ইউষার হাত ছেড়ে দিয়ে বললাম, ইউষা, ওই যে তোমার চাচু বসে আছে, এক ছুটে তার কাছে চলে যাও। খালামণির শরীর খারাপ লাগছে, ভেতরে যাব। না না, ইউষা তাড়াতাড়ি করে হাতটা টেনে ধরলো আমার। আর একটু থাকো, মাকে বলছি ওষুধ এনে দিতে। আমার তো কোনো কাজ নেই এখানে। আছে তো, চলো না আমরা ঘুরি, পিক তুলি। এই যে ম্যাচিং ম্যাচিং পরেছি, সবাইকে দেখাতে হবে না? কিন্তু ইউষা। চলো আগে চাচ্চুকে দেখাই, চাচ্চু পিক তুলে দিবে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে দৌড় শুরু করলো ইউষা। ওকে আটকাতে চেয়েও পারলাম না। তার পূর্বেই ইন্তিশারের সামনে উপস্থিত। দুটো মানুষ সামনে এসে দাঁড়িয়েছে বুঝতে পেরেও কোনো হেলদোল নেই ইন্তিশারের। সে এক মনে ফোন চেপে যাচ্ছে। ওর কোনো রেসপন্স না দেখে ইউষাই ডেকে উঠল, চাচ্চু, এই চাচ্চু দেখো, তাম্মি আর আমি এরকম সেজেছি, একদম সেম সেম। আমাদের একটা ছবি তুলে দাও তো। মাফিনের ডাকে ভদ্রলোক এবার ফোন ফেলে মুখ তুলে চাইলো আমাদের দিকে। কেন যে আমি ওর দিকেই তাকিয়েছিলাম, ও তাকাতেই চোখে চোখ পড়লো আমার। বড় জোর 5 সেকেন্ড তাকিয়েছিল আমার পানে, তারপর দৃষ্টি ফিরিয়ে ইউষার দিকে তাকালো। বোতলের ক্যাপটা আটকাতে আটকাতে বলল, এটা কোনো পাঞ্জাবি পরেছিস? এই কালার ছেলেদের মানায়? আর আজকে স্যুট পরার কথা ছিল না, পাঞ্জাবি পরলি কেন? ওর কাটকাট কথা শুনে নিমিষেই মুখের হাসি মিলিয়ে গেল ইউষার। মন খারাপ গলায় বলল, সুন্দরী তো লাগছে আমাকে, সবাই প্রশংসা করছে, বলছে হ্যান্ডসাম লাগছে। ছাতার মাথা লাগছে। তুই কি মেয়ে? ওশান কালার পরে ঘুরে বেড়াবি? যা এক্ষুনি চেঞ্জ করে আয়। মাকে বল তোকে স্যুট প্যান্ট পরিয়ে দিতে। ধমকের সুরে বলল ইন্তিশার। ওর ধমক শুনে ঈষৎ কেঁপে উঠে আমার মুখের দিকে তাকালো ইউষা। চোখ পানিতে টলটল করছে। চট করে মেজাজটা খারাপ হয়ে গেল আমার। এটা কোনো নিয়ম বাচ্চাদের সাথে কথা বলার? চোখ মুখ শক্ত করে ওর দিকে তাকালাম। আজ আর কন্ট্রোল করা সম্ভব না নিজেকে। এটা কোনো সিস্টেম হলো বাচ্চাদের সাথে কথা বলার? এক্সকিউজ মি। ভ্রু কুচকে আমার চোখে চোখ রাখলো ইন্তিশার। আমিও ওর দিকে তাকিয়েছিলাম। বললাম, এভাবে কেউ বাচ্চাদের সাথে কথা বলে? কি এমন ভুল করেছে ও যে আপনি এইভাবে ওকে ধমক দিয়ে কথা বলছেন ওর সাথে? এমন কঠিন কথা শুনলে ওর মস্তিষ্কের কেমন প্রভাব পড়বে আইডিয়া আছে আপনার? আমার কথার ধরন এরকমই। এরকম হলে সেটা পাল্টাতে হবে। অন্ততপক্ষে বাচ্চাদের সাথে কথা বলার সময় তো নরম সুরে কথা বলতে হবে নাকি? কোনো ভুল করলে তাকে শান্তভাবে বোঝাতে হবে। এই মেয়ে, তুমি কে আমার ভুল ধরার? তোমার কথায় এখন আমার নিজের স্বভাব পাল্টাতে হবে? তুমি কে আমাকে জাজ করার? স্ট্রেট ফরওয়ার্ড কথা শোনার অভ্যেস ওর থাকতে হবে। এখন মধুর কথা বলে ওকে নরম করে গড়ে তুললে ভবিষ্যতে যখন কঠিন কথা শুনবে তখন আর সহ্য করতে পারবে না। তখন যে মানসিক চাপ যাবে তার দায়িত্ব কে নেবে? তুমি। আজ আমার কাছে কঠিন কথা শুনে যখন সহনীয় হয়ে যাবে তখন অন্য কারোর কঠিন কথা আর গায়ে লাগবে না ওর। বাচ্চাদের বাস্তবতা শেখানোরও একটা নিয়ম আছে, নিশ্চয়ই সেটা সম্পর্কে আপনি অবগত না? হ্যাঁ, জানি না তো আমি। এক কাজ করো, তুমি জানাও আমাকে কার সাথে কিভাবে কথা বলতে হয় শেখাও। টিচার এসেছো না তুমি? দেখুন, আপনি অযথাই কথা পেঁচিয়ে ঝগড়ার দিকে নিয়ে যাচ্ছেন। নিজের ভুল স্বীকার করতে শিখুন। কে দিচ্ছে আমাকে ঠিক ভুলের জ্ঞান? তার ছেলের সাথে হাসলো ইন্তেশার। ওর আচরণে আমি ভীষণ বিরক্ত হলাম। কথাবার্তার কোনো লাগাম তো নেই, কোনো লজিকও নেই। অযথাই গতরে বেড়েছে, বদমাস একটা। ভেতরে ভেতরে এখনো একরোখা জেদি ইন্তেশারই আছে সে। থাক, আমার তাতে কি? এই মেয়ে শোনো। অকস্মাৎ পেছন থেকে এক মহিলা কণ্ঠ ভেসে আসলো এবং সেই কণ্ঠের মালিক আমার কাঁধে হাত রাখলো। চকিতে ফিরে তাকাতেই দেখলাম এক মধ্যবয়সী মহিলা হাসি মুখে দাঁড়িয়ে আছেন। আমি ফিরতেই মুচকি হেসে বললেন, তোমাকে অনেকক্ষণ থেকে দেখছিলাম। কে তুমি? বরপক্ষের কেউ নাকি কনে পক্ষের? তরিত ওনার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হলো না। খানিক থেমে বললাম, কনে পক্ষের। ওহো, কেমন আত্মীয় তুমি মেয়ের? ও আমার খালামণি। পাশে থেকে ইউষা ফট করে উত্তর দিল। এই প্রথম ওর মুখে খালামণি সম্বোধন।
উপস্থিত আমরা তিনজনই ওর মুখের দিকে তাকালাম। ভদ্রমহিলা হেসে উঠলেন, ইউসার গালে হাত বুলিয়ে শুধালেন, তুমি ইসির মেজ ভাইয়ের ছেলে না? হ্যাঁ। ওহ, তাহলে তো তোমরাও সম্বন্ধী। তো তোমার বাবা মাকে দেখছি না। আশেপাশে নজর বুলাতে বুলাতে আমার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন উনি। আমি হালকা গলায় বললাম, আমার বাবা মা এক্সপায়ার্ড হয়েছেন অনেক আগেই। ওহো, কষ্ট পেও না মা, আমি জানতাম না। সমস্যা নেই আন্টি। তো তুমি কিসে পড়ো? ইন্টার দিলাম, অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি। তাহলে তো 18 পার হয়েছে। আবারও মুচকি হাসলেন উনি। ওনার এহেন প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে গেলাম আমি। মাথা নেড়ে বললাম, জি। এবারে উনি আরেকটু এগিয়ে এলেন, আমার গালে হাত রেখে বললেন, ভীষণ সুন্দর দেখতে তুমি, দূর থেকে নজরে পড়ার মতো। জানো, আমার চোখ দুটো বারবার তোমার দিকেই পড়ছিল। ভাবলাম একবার কথা বলা উচিত মেয়েটার সাথে। একদম কাচের মতো সুন্দর তুমি। ওনার চোখে মুখে মুগ্ধতা প্রকাশ পেতে থাকলো। মুগ্ধ চোখে আমায় নিরীক্ষণ করবার সময় নাকের ব্যান্ডেজটায় ওনার চোখ পড়লো। খুব কনসার্ন হয়ে জিজ্ঞেস করলেন, নাকে ব্যান্ডেজ কিসের? ব্যথা পেলে কিভাবে? আমি সত্যটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললাম। তা শুনে উনি ভারী বিরক্ত হয়ে বললেন, আজকালকার ছেলেরা ভীষণ ইরেসপন্সিবল। খেলাধুলা করবে দেখে করবে না, পথচারীদের আঘাত লেগে যেতে পারে, এটা তো ভাবতে হবে। ভদ্রমহিলার কমেন্টস শুনে আমার তো চোখ অটোমেটিক্যালি ইন্তেশারের দিকে চলে গেল। ও কিভাবে যেন হাসছে, খুব আনকমফোর্টেবল ফিল করলাম তা দেখে। ইন্তেশার এতক্ষণ বোবার মতো বসেছিল ও পাশে, এবার উঠে দাঁড়ালো, গলা খাকারি দিয়ে প্যান্টের পকেটে ফোন ঢোকাতে ঢোকাতে ভদ্রমহিলাকে সালাম দিল। উনি বোধহয় খেয়াল করেনি ওকে। সালাম পেয়ে ঘুরে তাকালেন, অবাক হয়ে বললেন, আরে ইন্তেশার, তুমি এখানেই ছিলে? জি খালাম্মা। মৃদু হাসলো, তারপর ভদ্রমহিলার সাথে কুশল বিনিময় শেষে বলল, তাহলে আপনারা কথা বলুন, আমি একটু ওদিকটাই যাই। হ্যাঁ হ্যাঁ, যাও। আর মেয়ে, তুমি এসো, তোমার সাথে অনেক গল্প আছে আমার। আমার হাত টেনে ধরে চেয়ারটায় বসিয়ে দিলেন উনি। ইন্তিশার আমার দিকে তাকিয়ে আবারও অদ্ভুতভাবে হেসে মাফিনের হাত ধরে চলে গেল। আমি বোকার মতো ওদের গমন পথে তাকিয়ে থাকলাম। ভদ্রমহিলার পরিচয় হলো উনি এশিয়াপুর হাজবেন্ড, তুহিন ভাইয়ার একমাত্র ফুপু। পুরো ফ্যামিলি বিদেশ সেটেল তাদের। ফ্যামিলিতে ওনারা হাজব্যান্ড ওয়াইফ আর এক ছেলে এক মেয়ে। ছেলে প্রীতম পাইলট, মেয়ে পুনম আমারই বয়সী। ছেলে মেয়ে কেউ আসেনি এখনো, আগামীকাল হয়তো বা আসবে। ওনার কথাবার্তার ধরনে আমার কেন যেন মনে হলো ছেলের জন্য পাত্রী খুঁজছেন, কিন্তু একটা বিষয় মিলছে না। আমার মতো অর্ডিনারি মেয়ে কেন ওনার চোখে লাগবে? ওনাদের স্ট্যাটাস কত হাই, ছেলের জবটাও সেই রকম। তাদের স্ট্যাটাসের মেয়ের সাথেই তো সম্বন্ধ করার কথা তাদের। এসব ভাবতে গিয়ে আমার ভুল ধারণা ভাঙলো। কথা বলতে আসলেই যে ছেলের জন্য পছন্দ করবেন এরকম তো কোনো কথা নেই। নিজের বোকামির উপর হাসি পেল আমার। উনি একাধারে বকবক করেই চলেছেন। আমি নীরব শ্রোতা ছাড়া আর কিছুই নই। বিরক্তিকর লাগলেও শুনছি আর মনে মনে প্রার্থনা করছি ওনার হাত থেকে রেহাই হোক আমার। সেদিন যেমন অনিক সাহেবের থেকে চট করে রেহাই পেয়েছিলাম, ঠিক তেমন ভাবে। কিন্তু আজ আমার প্রার্থনা সৃষ্টিকর্তা শুনলেন না। উনি একাধারে নিজের পরিবার, ছেলে মেয়ের গুণগান গেয়ে যেতে লাগলেন, স্পেশালি ছেলের। কম সময়ে এত বেশি কথা বলে ফেললেন, মনে হলো গল্প শুনেই ওনার ছেলেকে অর্ধেক মুখস্থ করে ফেললাম আমি। সামনাসামনি দেখা হলে এক মুহূর্তও লাগবে না আমার তাকে চিনতে। ওনার এসব পরিবার আর ছেলে সম্পর্কিত গল্প শেষ হলো একটা ফোন কল আসায়। একটু থেমে বিরক্তির সাথে বললেন, সময় পেলে না, এখনই ফোন করতে হবে। দেখি তো কে। বিরস বদনের পার্স থেকে ফোনটা বের করলেন। আমি একবার উঠে যেতে চাইলাম, কিন্তু হাতের ইশারায় উনি বসতে বললেন। মিনিট দুই কথা বলে ফোনটা রেখে মিষ্টি করে হেসে বললেন, আমাকে একবার উঠতে হচ্ছে মেয়ে, জরুরি কাজ পড়ে গেছে। তোমার সাথে আবার কথা হবে, ঠিক আছে? জি অবশ্যই। ভেতরে ভেতরে আমি স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। আরো কথা বলবো আমি আপনার সাথে, আপনাকে দেখলেই তো 100 হাত দূরে থাকবো। অবশ্যই, এখন তো ঘন ঘন দেখা সাক্ষাৎ কথাবার্তা হতেই থাকবে। সম্বন্ধী হতে যাচ্ছি আমরা। জি অবশ্যই। আমি কিন্তু ইসির কথা বলিনি, তোমার কথা বলছি। হাসিটা বিস্তর হলো ওনার। আমি জোরপূর্বক হাসার চেষ্টা করে বুঝলাম, জি মানে বুঝলাম না। তোমাকে আমার পছন্দ হয়েছে মেয়ে।
আমার প্রীতমের জন্য পারফেক্ট ম্যাচ তুমি। আমার গালে একটা হাত রেখে এমন অপ্রত্যাশিত কথাটা বললেন উনি। আমি তৃতীয়বারের মতো বিস্ময়ে বিমূঢ়। তার মানে আমার ধারণাই ঠিক ছিল, উনি ওনার ছেলের জন্যে আমায় পছন্দ করেছেন, এই জন্যেই এতক্ষণ ধরে ইন্টারভিউ নিলেন। আমাকে বিস্মিত রেখেই উনি উঠে পড়লেন। তোমার আপার সাথে শীঘ্রই কথা বলতে আসবো আমি। চাঁদের টুকরো মেয়েটাকে যত তাড়াতাড়ি ঘরে নিয়ে যেতে পারবো ততই আমার শান্তি। ভালো থেকো মা। মাথায় হাত বুলিয়ে চলে গেলেন উনি। আমি কোনো রকমে মাথা নেড়ে হতভম্ব হয়ে বসে রইলাম। হাতের কাজগুলো শেষ করে রাতের বেলা আপা আমার ঘরে এলো, তখন পড়ছিলাম আমি। এসে দরজাটা ভেতর থেকে আটকে দিল, চোখে মুখে এক্সপ্রেশন সিরিয়াস। ইসি আপুর ফুপু শাশুড়ি নিশ্চয়ই যোগাযোগ করেছে ওর সাথে। কিছু জিজ্ঞেস করতে হলো না, ও নিজেই আমার পাশে বসে বলল, বইটা বন্ধ কর, জরুরি কথা আছে। বিনা বাক্য ব্যয়ে আমি বই বন্ধ করে ওর মুখোমুখি বসলাম। ও প্রশ্ন করলো, দুপুরবেলা ভেন্যুতে গিয়েছিলি? হুম। ইসির ফুপু শাশুড়ির সাথে কথা হয়েছে? উনি নিজে এসে কথা বলেন আমার সাথে। তাহলে তো জানিস আমি কি ব্যাপারে কথা বলতে এসেছি। হ্যাঁ, ধারণা করছি। ওনারা আজ সন্ধ্যায় কল করেছিল আমাকে, ইসির বিয়ের পরপরই সম্বন্ধ নিয়ে আসতে চাইছেন। এটা কেমন কথা আপা? আমরা বিয়েতে রাজি কিনা এটা জানারও প্রয়োজন মনে করলেন না উনি? ছেলেকে দেখিনি অবধি। আগামীকাল আসছে প্রীতম, ভোরবেলাতেই ল্যান্ড করবে। প্রীতমের আম্মা চায় তুই আগামীকাল বিকেলে ওর সাথে দেখা কর। বলিস কি, এমন হুট করে? হুম। পারবো না আপা, কিছুতেই পারবো না। আমি একদমই প্রিপেয়ার্ড নই এইসবের জন্য। আমি নিজেও নই, কিন্তু সন্ধে হয়, এই মুহূর্তে মুখের উপর নাও তো করা যায় না। তার মানে তুমি বলেছো আমি দেখা করবো না ছেলের সাথে? তাছাড়া কি কিছু করার ছিল আমার? এটা তুমি একদমই ঠিক করনি আপা। বিয়ে যদি দেবে তাহলে এত কষ্ট করে লেখাপড়া কেন করাচ্ছ? দেখা হলে কি বিয়ে হয়ে যায়? কে বলেছে তোকে আমি এখনই বিয়ে দিতে চাই? বিয়ে যে কত বড় বোঝা সেটা উপলব্ধি করার পরেও আমি কিভাবে চাইবো তোর উপরে এই বোঝা চাপিয়ে দিতে? তবে হ্যাঁ বলেছো কেন? অনেক বাধ্যবাধকতা থাকে নীরদ, তুই বুঝবি না। তবে আমার ধারণা প্রীতম তোকে পছন্দ করবে না। আজকালকার ছেলেরা কি আর তোর মতো সাথে সাথে মেয়ে পছন্দ করে? ও ছেলে আবার বিদেশে বড় হয়েছে। পছন্দ করবে না এই ধারণাটাও খুব নড়বড়ে আপা। যদি পছন্দ করে ফেলে তখন কি করব? তুই চিন্তা করিস না নীরদ, তোর জীবনটা আমি কখনোই নষ্ট হতে দেব না, এতটুকু ভরসা রাখ। এখন বিয়ের ঝামেলা, তাই এর মাঝে নতুন কোনো সমস্যা সৃষ্টি হোক চাচ্ছি না। যতই হোক এটা আমার শ্বশুর বাড়ি, এতদিনে তো চিনে গিয়েছিস সবাইকে। এরা প্রয়োজনে যেমন আপন করতে পারে, এদের পথে বাধা সৃষ্টি হলে তেমনই ছুড়ে ফেলতে পারে। শোন, দেখা যেহেতু করতে চাইছে, কালকের দিনটা দেখা করে আয়, তারপর না হয় অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে একটা। কিন্তু আপা আমার ভয় করছে, নার্ভাস লাগছে আমার। ভয় পাস না নীরদ, আমি আছি তো। আসলে ভুলটা আমারই, তোকে তক্ষুনি হোস্টেল পাঠিয়ে দেওয়া উচিত ছিল। কেন যে পাঠালাম না। যা হোক, যাবো, আবার হয়েই গেছে। এখন আর এসব নিয়ে ভেবে লাভ নেই। এই বিপদের হাত থেকে কিভাবে রক্ষে পাওয়া যায় সেটা নিয়ে ভাবছি আমি। তুই চাপ নিস না, আমি থাকতে তোর কোনো ভয় নেই। তাই হাত রাখলো আপা। আজকে ওকে খুব অন্যরকম লাগছে। শক্ত খোলসের ভেতরে কোমল মনটায় যে এত মায়া মমতা কই আগে কখনো দেখায়নি তো আমায়। আমি বারবার বিয়ে মানে জীবন নষ্ট কেন বলছে সে? ও কি তাহলে ওর সাংসারিক জীবনে সুখী নয়? দুলাভাই কি ওকে ভালোবাসে না, নাকি ওদের মধ্যকার ঝামেলাটা কি কোনোভাবে আমায় নিয়ে সৃষ্টি? ইশিয়াপুর হলুদ ও মেহেদির প্রোগ্রাম আজ 12টার পর থেকে নাকি মেহেদি শুরু হবে। মামিমা আমায় কোচিংয়ে যেতে নিষেধ করে দিলেন। ওইদিকে আপা এসে বলল কোচিং মিস করবার দরকার নেই, ক্লাস টেস্ট আছে বলে যেন বেরিয়ে যাই। আমিও ভাবছিলাম এটাই বলবো। ইন্তেশাকে সুবিধার লাগছে না। আজ দেখলাম আমার ঘরে ঢুকেছিল, খোঁজ করছিল আমার। এটা তো একদমই ঠিক নয়। গতবার ঝামেলা এড়ানো গেছে, এবার আর যাবে না। ভাগ্যিস মাফিনকে নিয়ে ছাদে গিয়েছিলাম তখন, নইলে তো কুরুক্ষেত্র বাঁধিয়ে দিত। তবুও মনটা খচখচ করছে। ছেলেটা ঘরে ঢুকেছিল, বাড়িতে এত লোকজন কি না কি ভেবে বসবে। আপার চিন্তা যুক্তিযুক্ত, কিন্তু কিভাবে বোঝায় আমি ওর থেকে দূরে থাকার চেষ্টা করলেও ও আমার থেকে দূরত্ব বজায় রাখার জন্য আগ্রহী নয়। কি করতে পারি আমি এই ক্ষেত্রে? কোনো বিশেষ কারণবশত কোচিংয়ে ক্লাস অফ থাকবে, মাত্রই মেসেজ এলো ফোনে। ফোন হাতে চুপচাপ বসে আছি। এখন তাহলে কি করব আমি? এই ভয়ঙ্কর বাড়িটায় থাকতে হবে আমায়। হুট করে ইন্তেশার ঘরে চলে এলে কি করব? ভয়ে কান্না আসছে আমার। আমার ধারণা ও জানতে পেরে গেছে ইশিয়াপুর ফুপু শাশুড়ি আমার জন্য বিয়ের সম্বন্ধ পাঠিয়েছেন, এই জন্যই খুঁজছে। এবার কি করবে? গালিগালাজ করুক অথবা অভিশাপ দিক, সমস্যা নেই, কিন্তু বাড়িতে কোনো অশান্তি সৃষ্টি না করুক।
ভাবনার ভেতর হাতের মধ্যে ফোনটা দুবার ভাইব্রেট করে উঠলো। তাকিয়ে দেখলাম মেসেজ এসেছে একটা অচেনা নাম্বার থেকে। সচরাচর অচেনা নাম্বারে কল মেসেজ আসে না আমার ফোনে, ভিআইপিদের মতো রেস্ট্রিক্টেড নাম্বার আমার। আজ এই প্রথম অচেনা নাম্বার দেখে বেশ কৌতূহল জাগলো। মেসেজটা ওপেন করলাম তড়িৎ। লেখা, ঠিক বিকাল 5টায় ছাদে চলে আসবা নীরদ, তোমার সাথে কথা আছে আমার। ইন্তিশার। এই মেসেজ ইন্তিশার পাঠিয়েছে সত্যি? দুবার বেশি করে চোখ কচলে নিলাম। ঠিক ওর নামটাই তো। আমার ফোন নাম্বার পেলো কোথায় ও? ইস, বই গেছে আমার বাঘের সামনে যেতে। পানি ছাড়া আস্ত কি লেখাবে আমায়? না, আর এক মুহূর্ত এই বাড়ি থাকবো না আমি। যে করেই হোক বেরোতেই হবে। দরকার হলে রাস্তায় রাস্তায় ঘুরবো, তবুও থাকবো না আমি এখানে। ফোন রেখে জলদি হাতে রেডি হতে শুরু করলাম আমি। পূর্বেও এমন ভদ্র ভাষায় ডেকেছিল ইন্তিশার 4 বছর আগে, তখনও যায়নি। তারপর কি ধৈর্য হারা হলো, সিন ক্রিয়েট করলো। মাঝ রাস্তায় আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চোখ পাকিয়ে বলল, কি মনে করো তুমি নিজেকে? প্রিন্সেস ডায়না নাকি হেলেন অফ ট্রয়? মনে করো তোমার পেছনে পাগলের মতো ঘুরবে ছেলেরা? আমি ডেকেছি, আসনি কেন তুমি?